এই যে সামনে হলুদ বাড়িটা, এই জাস্ট বাঁ দিকে যে উঁচু বাড়িটা হলুদ, এই যে এটা গাছটার সাথে যে বাড়িটা, ওইটা আমাদের বাড়ি। এই সামনে মেন রোড, এই মেন রোড থেকে বাঁ দিকে ঘুরবো, ঘুরলে মেট্রো স্টেশন দেখাচ্ছি। এই মেন রোডে এলাম, এখান থেকে এসেই এই বাঁ দিকে ঘুরলাম, হাইওয়েই দেখাচ্ছি এটা। এই যে মেট্রো স্টেশন, এটা হচ্ছে মেট্রো স্টেশন। আরও নিচে এরকম দুটো সিঁড়িতে করে এলাম, তার সাথে একটা হেঁটে এলাম, তারপরে এরকম দুটো এসকালেটারে এলাম, এখন আরও একটা, মানে কতটা নিচে এদের মেট্রো। এইখান থেকে আমরা ট্রেন ধরবো, এই গেট দিয়ে ঢুকবো। এই এখানে গেটটা দিয়ে এলাম, এইটা দিয়ে এসে এটা দিয়ে এগোচ্ছি। এখানটায় ট্রেনই লেখা আছে, মানে ট্রেন, এটা দিয়ে নিচে নামবো। আমরা কর্নেলিয়া মেট্রো স্টেশনে চলে এসেছি। এটা লাইন এ মেট্রো। বাতিস্তিনি থেকে অ্যাঙ্গানিনার দিকের মেট্রো আমরা ধরবো। আমরা নামবো অট্টাভিয়ানো স্টেশন। এই অট্টাভিয়ানো স্টেশনের বাইরে বেরোলেই হচ্ছে আমরা ভাটিকান সিটির পেয়ে দেখতে। এখানে আসার পরে এইখান থেকে এই যে লেখা রয়েছে এখানে মিউজিয়াম ভাটিকানি, এই রাস্তা দিয়ে যেতে হবে। অতটা নিচে নামতে হয়নি আমাদের। এবার ভাটিকান সিটি কোন দিকে খোঁজ নিয়ে আমরা যাবো। মেট্রো থেকে বেরিয়ে ফার্স্ট ইমপ্রেশন অ্যাকচুয়াল রোম। তো এই ভাটিকান সিটির দিকে আমরা যাচ্ছি। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 5-10 মিনিটের হাঁটা ম্যাক্সিমাম। হ্যাঁ পেরো, চলো ওরা পেরোচ্ছে, দৌড়া দৌড়া। এইদিকে মেট্রোর লাইন থেকে আমরা এলাম, এই সাইডটা থেকে। এবার এই উল্টো দিকে পেছনে মেট্রো লাইন, সোজা আমরা যাচ্ছি। সোজা হচ্ছে ভাটিকান সিটির এন্ট্রি। সোজাটা কিন্তু নয়, এই সোজা মেট্রো থেকে বেরিয়ে রাস্তাতে দেখালাম, আসার পরে এই ডান দিকে এই ওয়ালটা ধরে সোজা এরকম এগিয়ে যেতে হবে। থাকবো, এরপরে বলছি। হাঁটতে হাঁটতে এলাম, এখানে সেই ওয়ালটা শেষ হচ্ছে, তো এখান থেকে বাঁ দিকে ঘুরে যাবো। এটা দিয়ে করতে হবে। প্রচুর ভিড়, এদের সব গ্রুপ ট্যুরে এসছে, বাইরে টিকিট কাটা নেই। আমরা এটা এগোচ্ছি, এটা অনলাইন টিকিট যাদের কাটা আছে তারা এগোচ্ছে। তো গ্রুপ ট্যুরে হয়তো এরা অন দ্য স্পট টিকিট কাটবে। অনেক ইন্ডিভিজুয়াল আছে, মেজরিটি দেখছি যে নিজেদের মধ্যে নিজেদের ল্যাঙ্গুয়েজে সেম টাইপসের লোকে কথাবার্তা বলছে। ও মাই গড, এদিকে আবার লাইন। যাদের টিকিট আছে তারা এইদিকে লাইন দিয়ে ঢুকছে। আপনার টাইম স্টপের থেকে মোটামুটি 1 ঘন্টা আগে আসা প্রেফারেবল। এই যা লাইন দেখছি, হিউজ লাইন, হিউজ। এই লাইনেই হয়তো 40 মিনিট লাগবে। তো আমাদের 9টার সময় যাওয়ার কথা, আমরা 8টার সময় এসে লাইনে দাঁড়িয়েছি। আধ ঘন্টা আগে এমনি ঢুকতে দেয়, সো হোপফুলি আমাদের টাইম আস্তে আস্তে আমরা ঢুকে যাবো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে পারলাম যে এখানে বলছে যে
এই সাইডে এসে দাঁড়ালাম, লাইন দিয়ে এলাম, বাট সাইডে দাঁড় করে দিল, বলে 8:30 মানে আধ ঘন্টা আগে ঢুকতে দেবে। এন্ট্রি হলো, আধ ঘন্টা আগে ঢুকতে পারলাম। এই ভেতর দিয়ে এটা দিয়ে ঢুকলাম, ঢুকবার পরে আমাদের যেহেতু গাইডেড ট্যুর ছিল, এখানে গাইডেড ট্যুর কাউন্টার আছে, এই কাউন্টারে চলে আসতে হবে। এই কাউন্টারে চলে এলে এরা অ্যাসাইন করবে গাইডেড ট্যুর, এটা যেমন মিটিং পয়েন্ট, এটা এটা হচ্ছে সি, এরকম সব মিটিং পয়েন্টগুলো আছে। আমাদেরকে যেমন এই সিতে অ্যাসাইন করেছে, আমরা এখানে যাব, এদের সাথে কথা বলবো, এরা আমাদেরকে ট্যুরটা ফাইনাল করে দেবে। সো ওখানের কিয়স্কে যখন আমরা গেলাম, ওখান থেকে আমাদেরকে গাইড ফাইনালি অ্যাসাইন হয়ে গেল। আমাদের একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, তিনি ছিলেন আমাদের এই দিনকার গাইড। ওনার হাতে একটা ছোট ফ্ল্যাগ ছিল, যে ফ্ল্যাগটা আমাদেরকে দেখে এগোতে হবে। ফ্ল্যাগটা হাতে উপরে তোলা থাকতো, এর ফলে কি আমাদের একটু পিছিয়ে পড়লো বা কিছু হলেও ওনার ফ্ল্যাগটা দেখে আমরা ওনার কাছে পৌঁছতে পারবো। এটা ছিল ফ্ল্যাগটার কনসেপ্ট। নেক্সট আমাদের সবাইকে একটা করে ইয়ারফোন দেওয়া হয়েছিল। ইয়ারফোনের সাথে একটা ব্যাটারি টাইপসের বক্স ছিল, আর ম্যাডামের কাছে স্পিকার বা মাইক্রোফোন ছিল। তো উনি যা বলছেন ওনার মাইক্রোফোনে, এগুলো কিন্তু আমরা সব আমাদের ইয়ারফোনে শুনতে পাচ্ছিলাম। তো এর জন্য কি হচ্ছে, আশপাশে তো অনেক গ্রুপ আরও ট্যুরিস্ট আসছে, তো তাদের কথাবার্তা বা এগুলো কিন্তু আমাদের কোনো ডিস্টার্ব করছিল না। তো উনি ভেতরে আমাদেরকে মোটামুটি 2 ঘন্টা ঘোরান, ঘুরিয়ে বিভিন্ন জায়গা দেখান এবং সমস্ত এক্সপ্লেন করেন উনি। হিস্ট্রি অফ ভাটিকান সিটি, ভাটিকান সিটিতে কী কী অ্যাক্টিভিটি হয়, কখন কী হয়, সমস্ত কিছু এক্সপ্লেন করেন। আর ভাটিকান সিটির রেজিস্টার্ড নিজস্ব গাড়ি রয়েছে এখানকার। আর ভাটিকান সিটির, সেটার আমি মাঝখানে ভিডিওতে দেখাবো একবার। তো ওই গাড়িটা ভাটিকান সিটির নামে রেজিস্টার্ড আছে। এইবার ভাটিকান সিটির টোটাল পপুলেশন, যেটা ওনার থেকে জানতে পারলাম, যে মোটামুটি ওই 600 থেকে 800-র মধ্যে পপুলেশন। ভাটিকান সিটি কিন্তু একটা কান্ট্রি, এটাকে যে কান্ট্রি হিসেবে মানা হয়। এর যে লোকজন থাকে এখানে, যে পপুলেশন, তাদের কিন্তু প্রত্যেকের ভাটিকান সিটির আলাদা একটা পাসপোর্ট আছে। সো এটাকে যদি ঠিক করে এক্সপ্লেন করা যায়, ভাটিকান সিটি একটা কান্ট্রি, যেই কান্ট্রিটা ইটালির মধ্যে, ইটালির একটা সিটি রোম, সেই রোমের মধ্যে একটা দেশ। তো বিভিন্ন দেশ কিন্তু ভাটিকান সিটিকে, অলমোস্ট পুরো ওয়ার্ল্ডই ভাটিকান সিটিকে কিন্তু কান্ট্রির মর্যাদা দেয়। তো ভাটিকান সিটির নিজস্ব রুল, নিজস্ব সব কিছু রয়েছে। আর ভাটিকান সিটি তো ম্যাডাম আমাদেরকে ঘুরিয়ে দেখান, অলমোস্ট 2 ঘন্টা উনি ঘুরিয়ে দেখান। তারপরে আমরা নিজেদের মতো এদিক ওদিক একটু ঘুরে আমরা বেরিয়ে যাই। আমাদের এই দিনে প্রবলেম হয়ে গেছিলো, আমাদের এই দিনেই আমরা ভাটিকান সিটি যাই, এরপরে আমরা যাই কলোজিয়ামে, কলোজিয়ামের পরে আমরা যাই বর্গিস মিউজিয়ামে। এবার আমাদের প্রবলেম হয়ে গেছিলো যেটা, সেটা হচ্ছে যে আমাদের কলোজিয়ামের টিকিট বুক করার ছিল নেক্সট ডেতে, যাতে একদিনে দৌড়াদৌড়ি বেশি না হয়। কিন্তু যখন কলোজিয়ামের টিকিটের দেওয়া চালু হলো 1 মাস, ট্রাভেল ডেটের 1 মাস আগে, তখন দেখলাম যে ওই দিনে বন্ধ আছে কোনো কারণে। পরে জেনেছিলাম ওই দিনকে ম্যারাথন চালু ছিল আর কি, রোম রান এরকম একটা ম্যারাথন ছিল, সেটা ওই কলোজিয়াম থেকে স্টার্ট হয়েছিল। তো সেদিনকে কলোজিয়াম বন্ধ ছিল, যার জন্য আমরা ফোর্সফুলি, মানে আমাদেরকে যেদিন যাচ্ছি, আজকের দিন হচ্ছে 21শে মার্চ, এই 21শে মার্চেই আমাকে টিকিট বুক করতে হয়। তো আমাদের খুব টাইট শিডিউল হয়ে গেছিলো। সকাল 9টার সময় আমরা যাই ভাটিকান সিটি, 1টার সময় কলোজিয়াম, আর 5টার সময় বর্গিস মিউজিয়াম। এই বর্গিস গ্যালারি আর ভাটিকান সিটি আগের বুক ছিল। তো এনিওয়ে, এটা আপনাদেরকে দেখে নিতে হবে যাতে একদিনে পুরোটা না পড়ে। এর ফলে কি প্রবলেম হয়ে গেছিলো, ভাটিকান সিটি আমরা 9টায় চালু করি, শেষ হতে হতে আমাদের বেজে যায় প্রায় 12টার সময় বাইরে বেরিয়ে আসতে 12:30 সময় যে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাব, তার স্কোপ ছিল না। আমরা এখান থেকে ট্যাক্সি করি, এখানে একটা লোকাল অ্যাপ ট্যাক্সি বুক করি, সেটা হচ্ছে ইটালিয়া ট্যাক্সি বলে। তো ওটা আমরা বুক করি, আমাদের লাগে 18 ইউরো মতো। তো 18 ইউরো মতো নেয়, আমাদেরকে কিন্তু স্ট্রেট পৌঁছে দেয়
একদম কলোজিয়ামের বাইরে। তো মিউজিয়ামটার বেশ কিছুক্ষণের ভিডিও আমি দিয়েছি, অলমোস্ট 19-20 মিনিটের ভিডিও আছে। তো স্টার্টিং থেকে, যখন থেকে শুরু হয়েছে, তো আপনারা চাইলে দেখতে পারেন, অথবা আপনারা এটা স্কিপ করতে পারেন। 25 মিনিটের মাথাতে আমরা কলোজিয়ামে ঢুকেছি, কলোজিয়ামের ভিডিও চালু হচ্ছে 25 মিনিটের টাইম থেকে। তো আপনারা চাইলে স্কিপ করে 25 মিনিট থেকে কলোজিয়ামটা আবার দেখতে পারেন। আমরা ট্যাক্সিতে করে কলোজিয়াম পৌঁছই এবং তারপরে 25 মিনিট পরে আমি কলোজিয়াম নিয়ে আবার বলছি।
আমরা কলোজিয়ামের কাছে পৌঁছানোর পরে বাইরে থেকে যখন এটাকে দেখেই মানে সেই আমাদের গ্ল্যাডিয়েটর মুভিতে দেখা প্লাস ইতিহাসের বইতে পড়া মনে হলো যেন সমস্ত ইতিহাস সত্য হয়ে আমাদের সামনে নেমে চলে এসছে। একটা আলাদাই ফিলিংস আসছিল ওই মুহূর্তে। এই কলোজিয়াম আমরা জানি বিশ্বের বৃহত্তম অ্যাম্পি থিয়েটার, এবং এখানে বিভিন্ন রকমের খেলা হতো যেগুলো বিনোদনের জন্য তৈরি হতো। 80 খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়েছে। বিভিন্ন বন্যপ্রাণীদের খেলা, গ্ল্যাডিয়েটরের লড়াই। তো এই আর এর লোকজন মানে ক্যাপাসিটি ছিল 50 থেকে প্রায় 80,000 এখানে দর্শক ধারণ করার ক্ষমতা ছিল। আমাদের এই কলোজিয়ামে আসতে মোটামুটি মিনিট 20 সময় লেগেছে ট্যাক্সিতে করে। তো এগুলো খুব একটা দূরে নয়, এখানে মেট্রোতে করে অথবা বাসে করেও আসা যায়, বাট আমাদের কাছে যেহেতু টাইমের প্রবলেম ছিল সেই জন্য আমরা ট্যাক্সিতে করে এসেছি। তো এখানকার যে রাজারা থাকতো সেই সময়, বেসিক্যালি তাদেরই বিনোদনের জন্য এই জিনিসটা করা হয়েছিল। আর এখানে 50-60 হাজার লোকের সামনে এই ধরনের খেলা হতো, যেগুলো অ্যাকচুয়ালি মানুষের প্রাণ নিয়ে নিত, এমন খেলা এগুলো ছিল। এই রাজবংশ দ্বারা তৈরি হয় তাদের নাম ছিল ফ্ল্যাভিয়ান রাজবংশ। তো তারাই এখানে এই জিনিসটা তৈরি করেছিল। আর এটা সেই সময়েও ছিল বিশ্বের জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখন তো হয়েইছে, তখনও এটা বাইরে থেকে দেখলে দেখা যায় যে, বা ভেতরে গেলেও দেখা যায় যে এটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণ বেশ কিছু বছর ভূমিকম্প হওয়া এবং এখানে আগুনও লেগে গেছিলো। এরপর যেটা ওখানে শোনা যাচ্ছিল যে পাথর চোরাকারীরা ওখান থেকে অনেক পাথর তুলে নিয়ে চলে গেছে চুরি করে, যার জন্য এটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাকে পরের দিকে একটু এটা রিপেয়ার করেছে। আর এখানে প্রত্যেক বছর যা এখানে শুনলাম 4 মিলিয়নেরও বেশি পর্যটক এই জায়গাটায় ঘুরতে আসে। জেনারেলি আমরা যে সময় গেছি মার্চের এন্ড থেকে এপ্রিলের স্টার্টিং পর্যটনটা শুরু হয় এখানে, আর অক্টোবর নভেম্বর অবধি মানে ওই সময়গুলো এটা পিকে পৌঁছে যায়। আমাদের যে কলোজিয়ামের টিকিটটা ছিল এটা আমাদের দুপুর 1টা স্লট ছিল। এটাতে আমাদের এন্ট্রি, কলেজের ভেতরে রোমান ফোরাম দেখা, প্যালাটাইন হিল, ইম্পেরিয়াল ফ্লোরা, এই 3টে এই টিকিটের মধ্যে ইনক্লুডিং ছিল। অ্যাডাল্টদের জন্য ইচ অ্যাডাল্ট 18 ইউরো করে টিকিট ছিল। আর বাচ্চা 15 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু কোনো টিকিটের রেট লাগেনি, মানে 0 চার্জেই ওরা এন্ট্রি করেছে। আমার মেয়ের যেমন কোনো পয়সা আমাকে দিতে হয়নি। এখানে হাইপোজিয়াম বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে এরিনা বলে, এরিনা বা এই যে লড়াই হয় যেটা, এই মাঠের নিচে, এই যে গ্যালারির নিচে যে জায়গায় প্লেগ্রাউন্ডটা আছে তার একটা সাইডে সুড়ঙ্গ মতো আছে, বা সেই সুড়ঙ্গের ভেতরে অনেকগুলো ছোট ছোট ঘর টাইপসের আছে। এই ভিডিওর মধ্যে অনেক জায়গায় দেখিয়েছি। এইখানেই গ্ল্যাডিয়েটর, হিংস্র পশু পাখি, বাঘ, সিংহ এদেরকে আটকে রাখা হয়। তারপর এই নিচের কেবিন থেকে বা এই কক্ষ থেকে এদেরকে লিফটে করে ওপরে তুলে আনা হতো, দিয়ে এদেরকে দর্শকদের সামনে যে জায়গাটাকে যেখানটা প্লে গ্রাউন্ড বলা যায় সেখানে নামানো হতো, এবং সেখানে এই খেলাগুলো হতো। এখানে দর্শকরা যেখানটা বসতো সেই জায়গাটা কভার করার জন্য কিন্তু তখন যাতে রোদের হাত থেকে রক্ষা করা যায়, তখন ওপরে একটা ছাউনি বা পর্দা ছিল, যেটা কিনা আগে এগোনোও যায় ঢাকার জন্য, আবার হয়ে গেলে ওটাকে সরিয়েও নেওয়া যায়। আমরা যখন শুনলাম যে এই এরিয়াটা প্রায় 6 একর জমি নিয়ে রয়েছে, তো আমরা শুনে অবাক হয়ে গেছিলাম যে মানে এত বড় জায়গা নিয়ে এটা রয়েছে। এখানে 4 তলা, এটার যে গ্যালারিটা এটা 4টে তলা, মানে 4টে ফ্লোর। এখানে টোটাল 80টা গেট ছিল, যেখান দিয়ে দর্শকরা তাড়াতাড়ি ঢুকতে পারবে আবার বেরোতেও পারবে, যাতে কোনো রকম কোনো ভিড়ে ধাক্কাধাক্কি না হয়। বিকজ এত পপুলেশন, 60,000 লোক এসে এই খেলাটা দেখবে, তো এখানে সেই জন্য 80টা এদের প্রবেশ পথ ছিল বা এক্সিটের রাস্তা ছিল। সম্রাট ভেসপাসিয়ান বা এম্পেরিয়ার ভেসপাসিয়ান 70-72 খ্রিস্টাব্দের দিকে এই কলোজিয়ামের নির্মাণ কার্য শুরু করেন। আগের সম্রাট নিরো যে ছিল, সেই নিরোর প্রচুর সাধারণ মানুষের অত্যাচার করত। তো সেই সাধারণ মানুষের যাতে সেই অত্যাচার ভুলে নর্মাল লাইফে ফিরে আসে, তাদের বিনোদনের জন্য এটা তৈরি করা হয়। প্রায় 10 বছর ধরে 60,000 থেকে 1 লাখ ইহুদিদেরকে দাস বানিয়ে রেখেছিল এরা, তাদের থ্রুতে এইটা নির্মাণ করা হয়। আর এই ভেসপাসিয়ানের পুত্র টাইটাস
80 খ্রিস্টাব্দে এটার উদ্বোধন করে। কলোজিয়ামের অ্যাকচুয়ালি বিভিন্ন রকম স্টেজ আছে। টিকিট অনলাইনের আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ওখানে টিকিট কাটতে গেলে দেখা যাবে যে এক তো গাইডেড ট্যুর হয়, আমরা গাইডেড ট্যুরটা পাইনি সেই জন্য নিইনি, আদারওয়াইজ আমরা গাইডেড ট্যুর প্রেফার করতাম। এটা ছাড়াও কলোজিয়ামের একটা আমরা যে টিকিটটা কেটেছি নর্মাল এন্ট্রি, আরেকটা টিকিট আছে যেখানে এদের কিছু স্পেশাল হিস্টোরিক্যাল সাইটস আছে যে সাইটে এন্ট্রি করা যায়। তো ওই টিকিটটা পেলে ওই টিকিটটা আপনারা নিতে পারেন, বাট ওই হিস্টোরিক্যাল সাইটে যেতে গেলে গাইড নিয়ে যেতে হবে, আদারওয়াইজ হিস্ট্রিটা যদি বুঝতে না পারা যায় তাহলে কিন্তু দেখে অতটা মজা পাওয়া যাবে না। আমরা ওভারঅল দেখলাম এবং দেখে গ্ল্যাডিয়েটর মুভির সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করছিলাম যে কীভাবে কোথা থেকে অ্যানিমেলগুলো বেরোয়। তো দেখছিলাম যে কক্ষগুলো যেগুলো রয়েছে, যার গেটগুলো উঠে যায় ওখান থেকে বেরোয়, এবং তারপরে মাঝখানে গিয়ে পুরো খেলাটা হয়। আর এখানে থেকে বাইরে বেরিয়ে যেটা প্যালেটাইন হিল বলছে, উঁচু একটু পাহাড়ের মতো একটু উঁচু টাইপসের এরিয়া আছে, সেখানেও অনেক হিস্টোরিক্যাল জিনিস রয়েছে, কিছু ধ্বংসাবশেষ রয়েছে যার পিলারগুলো এখনও রয়েছে। তো এগুলো সব ঘুরে দেখার জন্য এগুলো কিন্তু এই টিকিটের মধ্যে ইনক্লুডিং আছে। আর পেছনে একটা গার্ডেন টাইপসের আছে। তো আমরা আর ওখানে গার্ডেনে বা ওখানে যাওয়ার আমাদের সময় হয়নি, কারণ এই ট্যুরটা অ্যাডিশনালি এই দিনকে ঢুকে যাওয়ার জন্য আমাদের এরপরে বর্গিজ মিউজিয়াম যেতে হবে 5টার সময়। 5টার সময় যাওয়া মানে আমাদেরকে কলোজিয়াম থেকে 4টেই বেরিয়ে যেতে হবে। তো আমরা 1টার সময় কলোজিয়ামে ঢুকি, আমাদের কলোজিয়াম থেকে বেরোতে বেরোতে মোটামুটি 3:30 বেজে যায়। তারপরে আমাদের মধ্যে আর এনার্জিও ছিল না, কারণ সকালবেলায় আমরা ভ্যাটিকান সিটিতে পুরো হাঁটাহাঁটি করেছি, তারপরে কলোজিয়ামের মধ্যে পুরো হাঁটাহাঁটি করার পরে আমাদের মধ্যে এনার্জিও ছিল না। তো আমরা বেরোই, আমরা বেরিয়ে আবার বাইরে আসি, বাইরে যেখান থেকে ক্যাব পাওয়া যায় সেখানে এসে আমরা ক্যাব বুক করি, সেম ট্যাক্সি ইটালিয়া আমরা বুক করি। তো ট্যাক্সিতে করে আমাদের লেগেছিলো নিয়ার অ্যাবাউট 22-23 ইউরো মতো লেগেছিলো। আর ওই 15-20 মিনিটেরই রাস্তা, খুব বেশি দূরে নয়। এটাও মেট্রো করে আসা যায়, কিন্তু যেহেতু আমাদের কাছে টাইমের শর্টেজ ছিল সেই জন্য আমরা মেট্রো করিনি, বাট অবভিয়াসলি ট্যাক্সিতে করে আসলে তো সবসময় এটা কমফোর্টেবল হয়। আর এখানেও আমরা পৌঁছে যাই আমরা প্রায় আমাদের টাইমের 1 ঘন্টা আগে। তো 1 ঘন্টা আগে পৌঁছানোর পরে আমরা এখানে এসে দেখি একটা বিশাল বড় গার্ডেন রয়েছে বর্গিজ গ্যালারির সামনে। এই বর্গিজ হচ্ছে সেই আমরা যে হিস্ট্রিতে পড়েছিলাম না, দস্যু বর্গিজরা আসতো, অ্যাটাক করেছিল, সেই বর্গিজদের এটা গ্যালারি। তো এখানে দেখার জন্য আমরা বহু মানে শুরুর থেকেই আমাদের একটা খুব ইন্টারেস্ট ছিল কি জিনিস আছে, কেমন আছে দেখব বর্গিজ গ্যালারিতে। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি করার ব্যাপার ছিল, ছোট ছোট রোড ট্রেন বানানো ছিল যার মধ্যে ঘুরছিল লোকজন, ছোট ছোট সাইকেল রিক্সা টাইপসের বানানো আছে, এগুলো সব রেন্ট নিয়ে পার্কের মধ্যে সামনে গার্ডেন পার্কের এরিয়ার মধ্যে ঘুরছে, বর্গিজ গ্যালারির সামনে লোকে ঘুরে বেড়াচ্ছে। তো বাচ্চাদের জন্য মানে লোকাল বাচ্চা যারা আছে না তারা এখানটায় ভালোই আসে, আমি দেখছি এন্টারটেনমেন্টের জন্য। বর্গিজ গ্যালারিতে হয়তো তারা আসছে না, বাট তারা এই পার্কটা খুব এনজয় করতে আসে। গ্যালারিতে এলাম, এটা আরেকটা ইম্পর্টেন্ট লোকেশন। ছোটোবেলায় এত বর্গিজ আক্রমণ করেছি, সেই বর্গিজ গ্যালারি। হয়তো একটা এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে ঢুকবো আমরা। এই যে গার্ডেন এখানে, এটা হচ্ছে বর্গিজ গার্ডেন, বিশাল গার্ডেন এখানে। আমরা আপাতত এখানে চেয়ারে গিয়ে বসি, গার্ডেন আর দেখবো না, হাঁটার মতো ক্ষমতা নেই। এখানে আসার পর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ভেতরে এন্ট্রি করলে কিন্তু এরা মানে এখানে তো টাইম স্লট ওয়াইজ টিকিট, আমাদের টিকিট ছিল 5টা থেকে কাটা, 5টা থেকে আমাদের 6:45 অবধি ভেতরে অ্যালাউ ছিল। আর এটাই কিন্তু লাস্ট স্লট, মানে এরপরে আর টাইম এরা মানে আর টাইম স্লট ছিল না অনলাইনে বুকিংয়ের জন্য। এই বুকিংটাও 1 মাস আগে চালু হয়। তো এটা কিন্তু খুব মানে হটকেক টাইপসের, এটার কিন্তু টিকিট পাওয়া যায় না। প্লাস আমরা ভেতরে গিয়ে দেখলাম যে কিছু টিকিট অফলাইনে টিকিটও সেল হচ্ছে, লোকে লাইনে দাঁড়িয়েছিল।
তো মেবি দিস ইজ পিক সিজনের স্টার্টিং মানে পিক সিজন নয়, স্টার্টিং বলে হয়তো এখনও টিকিট পাওয়া যাচ্ছে। বাট আমি এর ভিডিও আগে দেখেছি অন্য লোকেদের, তাতে কিন্তু একটা জিনিস ক্লিয়ার ছিল যে এখানে কিন্তু টিকিট পাওয়া মুশকিল, অন দ্য স্পট টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট। সো এই বর্গিস গ্যালারির টিকিট কিন্তু আমি ডাইরেক্টলি এদের ওয়েবসাইট থেকেই কেটেছি। সমস্ত টিকিটই কিন্তু আমি ডাইরেক্টলি সমস্ত যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে কেটেছি। এর ফলে কিন্তু আমি জেনুইন টিকিট প্রাইসে কেটেছি। আদারওয়াইজ বিভিন্ন অ্যাপ আছে, লাইক ক্লুক অ্যাপের মতো এরকম অনেক অ্যাপ আছে যাদের থ্রুতে টিকিট বুক করা যায়, কিন্তু টিকিটের রেট আমি দেখেছি অনেকটাই হাই। প্লাস আরেকটা যেটা প্রবলেম হয়, এই টিকিটগুলো নিয়ে ডাইরেক্টলি আমি গেটে এন্ট্রি করে যাচ্ছি, কিন্তু এই বাকিদের জন্য ওদের কিন্তু এজেন্ট মেন গেটের আশপাশে কোথাও থাকে। তো আপনাকে ওদের সাথে কানেক্ট করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, দিলে ওরা ডাকবে এখানে আসুন, গেলে ওরা আপনাকে তখন একটা টিকিট দেবে যার মধ্যে কিউআর কোড বা অন্য যে কোড হয় সেই কোড থাকবে। সেই কোডটা স্ক্যান করে আপনাকে ভেতরে ঢুকতে হয়। সো সেই জন্য প্রেফারেবল হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট কাটা এবং ওয়েল ইন অ্যাডভান্স টিকিট কাটা। আর যদি আগে টিকিট কাটা না হয় বা টিকিট না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি ক্লুকের মতো অ্যাপ একবার খুলে দেখা উচিত। সেখানে টিকিট পাওয়া গেলে একটু হাই প্রাইস হলেও কেটে নেওয়া উচিত। তো এই টিকিটটা বর্গিস গ্যালারি যে টিকিট আমরা কেটেছিলাম, এখানে পার হেড 18 ইউরো করে লেগেছিল। আমাদের কিন্তু চাইল্ডের জন্য কোনো ছাড় দেয়নি। আর বর্গিস গ্যালারি সম্পর্কে যদি বলি, আমাদের ওভারঅল দেখার যে অভিজ্ঞতা, সেই হিসাবে আমি বলবো যদি ছোট বাচ্চা থাকে বা ইয়ং বাচ্চা থাকে তাদেরকে না নিয়ে আসাই ভালো। কারণ এখানে যে সমস্ত ছবি বা যে সমস্ত মডেল রয়েছে এগুলো কিন্তু সবই সেই রেনেসা বা ব্যারক যুগের সব ভাস্কর্য আর চিত্রকর্ম। এখানে বার্নিনি, তারপরে কারেভাজ্জিওর বিভিন্ন কাজগুলো সংরক্ষিত আছে। এগুলো কিন্তু বেশিরভাগই পোশাকবিহীন মডেল বা চিত্র। তো আপনার বাচ্চাকে যদি নিয়ে আসা হয়, সে কতটা অ্যাডভান্স বা সে কতটা পজিটিভলি জিনিসগুলোকে নিতে পারবে তার সেটা ডিপেন্ড করছে। আমরা যেহেতু এর আগেও বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমার মেয়ের বয়স 14-15 বছর, তো ওর জন্য কিন্তু অতটা প্রবলেম হয়নি বা আমরা মানসিকভাবে ওকে আগে থেকেই বলে রেখেছিলাম। কারণ টিকিট কাটা হয়েছে, তারপরে দেখলাম যে এই সমস্ত জিনিস তো চেঞ্জ করাও তো যায় না, বুকিং হয়ে গেছে, তো সেই জন্যই ঘুরলাম। প্লাস আপনি ইটালি, আমরা তো পুরোটা ঘুরে আসার পরে সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, ইটালির মধ্যে যত মিউজিয়াম আছে, প্যারিসের মধ্যে যত মিউজিয়াম রয়েছে, ইভেন আমরা মিউজিয়াম কোথায় দেখলাম, নেদারল্যান্ডে যত মিউজিয়াম রয়েছে, আমস্টারডামে, সমস্ত কিন্তু একই রকম পোশাক আশাকে, মানে জামা কাপড়ের এদের অভাব লক্ষ্য করেছি আমরা। সো আমরা এখানে এসেছিলাম, এখানে এসে আমরা দেখলাম বার্নিনির ভাস্কর্য, যেখানে অ্যাপোলো অ্যান্ড ডেফেনের একটা পিকচার রয়েছে। এই পিকচারটা খুব ফেমাস। তারপর ডেভিড বলে একটা পিকচার রয়েছে। এগুলোকে দেখলে মনে হয় যেন মার্বেল পাথরের মধ্যে এই মানুষগুলো জীবিত দাঁড়িয়ে রয়েছে, মানে এতটা এগুলো দেখতে ভালো লাগে। তারপরে ক্যারিভাজ্জিও রয়েছে, তার চিত্রকর্ম 6টা বিখ্যাত চিত্রকর্ম, মানে এই ক্যারিভাজ্জিওর 6খানা স্পেশাল ছবি এর মধ্যে রাখা আছে এখানে, যার মধ্যে ফেমাস হচ্ছে ডেভিড উইথ দ্য হেড অফ গলিয়াত, আর একটা হচ্ছে সেন্ট জেরম রাইটিং। তো এগুলো মানে ফেমাস, এগুলো সব আমরা দেখছিলাম। তারপরে এখানে আরেকটা মাস্টারপিস আছে যেটার নাম হচ্ছে দ্য ডিপোজিশন। এটা রাফায়েলের তৈরি কাজ, রাফায়েল এটা বানিয়েছিল। তো এরকম অনেক কিছু আছে। টিশিয়ান বলে একজন আছে, তার কাজ আছে। অ্যান্তোনিও ক্যানোভার বলে একজন আছে, তার তৈরি এখানে পোলিন বোনাপার্টের একটা বিখ্যাত মূর্তি রয়েছে। তো আমরা অনেক কিছুই জানি না, বাট আশপাশে কী হয়, এখানে ঢুকলে এখানেও কিন্তু একজন ট্যুর গাইড নিয়ে ঢোকা যায়, মানে বুক করা যায় থ্রু ট্যুর গাইড। তো আমরা ট্যুর গাইড নিইনি, কারণ আমাদের সত্যি কথা বলতে অতটা ইন্টারেস্ট নেই, আমরা অতটা বুঝিও না। তো আমরা যে চেয়েছিলাম যে দেখব কি আছে, লেখাগুলো পড়বো বা সেই হিসাবে দেখব, তো সেটাই করেছিলাম। আলটিমেটলি ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। যেমন এই কিছু কিছু লোকের নাম জানতাম, বার্নিনির নাম শুনেছিলাম, কারেভাজ্জিওর নাম শুনেছিলাম, তো এইগুলো গিয়ে দেখছিলাম কি রয়েছে। আর এই যে বিল্ডিংটার মধ্যে রয়েছে, এটা 17শো শতাব্দীর একটা ভিলা। হ্যাঁ, তো এখানে
এটাকে বলা হয় কার্ডিনাল সিপিওন বোর্গেসের শিল্পের প্রতি ভালোবাসা। তার জন্য সে এটাকে একটা আর্ট গ্যালারি টাইপসের বানানোর পারমিশন দিয়েছিল। তো এই ভিলাটা রোমান সভ্যতার শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার একটা প্রতিফলন। আর এই মিউজিয়ামটা খুবই সুন্দর। এখানে যাতে দর্শকদের প্রচুর ভিড় না হয়, কারণ ভেতরে সব কাছাকাছি সব মূর্তিগুলো রাখা রয়েছে, প্লাস দেয়ালে ওয়াল পেন্টিং আছে। আর এদের প্রত্যেক কটা ফ্লোরে সব জায়গাতে একটা ব্লকের মধ্যে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে। তো এরা প্রপারলি জিনিসটা ম্যানেজ করে, আর প্রত্যেককে টাইম স্লট হিসাবে বুকিং দেয় যাতে প্রচুর রকম ভিড় না হয় ভেতরে, যাতে অ্যাট এ টাইম মানে লিমিটেড লোকই আসতে পারে। সো ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, ঠিকঠাকই ছিল। এটাই আমাদের আজকের শেষ দেখার জিনিস ছিল। সারাদিন হেঁটে আমরা খুবই টায়ার্ড ছিলাম, বাট এনিওয়ে যেহেতু লাস্ট দেখার জিনিস, তো আবার আমরা এনার্জি রিগেইন করে দেখি। সবেই সেকেন্ড দিন ছিল, আমাদের উত্তেজনা অনেক বেশি ছিল। ইউরোপ ঘুরবো, ইটালি দেখবো। ইটালি মানে একরকম হিস্ট্রির বইয়ের পাতাতে ঘুরে বেড়াচ্ছি, ওর বাইরে আমরা কিছু ভাবতেই পারছি না, এরকম একটা জিনিস। প্লাস একটা ডেভেলপড কান্ট্রিতে ফার্স্ট টাইম আমরা এলাম। সবসময় আমরা ডেভেলপিং কান্ট্রি বা ওই ধরনের কান্ট্রিতে গেছি যেগুলো ভালো। বাট হ্যাঁ, আমরা মাসকাটে যেহেতু থাকি, তো আমরা অনেকটা ডেভেলপড কান্ট্রির দিকে এগিয়ে গেছি, বাট অতটাও নয় এখানে। এখন যে ইউরোপে গেলাম, ডেভেলপ কান্ট্রি কীরকম হয় দেখছিলাম। বাট ডেভেলপ কান্ট্রিতেও কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করলাম। মেট্রো স্টেশনগুলোতে যখন আমরা যাচ্ছি, বেশ কিছু মেট্রো স্টেশনের কিন্তু মাঝে মাঝেই যে এসকেলেটরগুলো আছে দেখছি বন্ধ। বেশ কিছু এসকেলেটর মেনটেন্যান্সের জন্য ঢেকে রেখে দিয়েছে, তো সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। তো এই প্রবলেমগুলো কিন্তু ফেস করেছি, দো ইটালি আর রোম বিইং আ ডেভেলপড কান্ট্রি অর আ সিটি। নেক্সট আরও 3-4 মিনিটের ভিডিও করেছি জাস্ট পিকচারগুলো দেখানোর জন্য। আপনাদের মধ্যে কেউ যদি ভাস্কর্য স্থাপত্য এগুলো খুব পছন্দ করেন, তাহলে আপনাদের জন্য রয়েছে এটা, আপনারা দেখুন। আর যারা পছন্দ করেন না, আর মিনিট 3 ভিডিও রয়েছে, আপনারা স্কিপ করতে পারেন। এরপরে আমরা মেট্রো ধরে কীভাবে গেলাম সেটা আমি এক্সপ্লেন করব।
বর্গিস গ্যালারির থেকে বেরোনোর পরেই আমরা গুগল ম্যাপের হেল্প নিই। আমরা খুঁজি নিয়ারেস্ট মেট্রো স্টেশন। এর নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা ছিল হচ্ছে, নাম হচ্ছে স্প্যাগনা। এটাও মেট্রো লাইন এ এ মানে বলা হয় এটাকে। তো স্প্যাগনা থেকে টোটাল 7টা স্টেশন যাওয়ার পরেই আমাদের কর্নেলিয়া হচ্ছে আমাদের মেট্রো স্টেশন, যেখান থেকে 2 মিনিট হেঁটে আমাদের এয়ারবিএনবি। তো এখান থেকে ওই স্টেশন অবধি আমরা হেঁটে যাই। ওই পার্কের মধ্যে দিয়ে গুগল ম্যাপ আমাদের দেখায়, পার্কের মধ্যে দিয়ে গিয়ে রোড ক্রস করে আমরা যাই। আমাদের মোটামুটি 15 মিনিট হাঁটতে সময় লাগে কিন্তু। এরপরে মেট্রো ধরি, মেট্রো ধরে 15-20 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাই। সো আজকের দিনটা এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ গুড টাইম, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।